So today we will start. We were seeing the chemical properties of group number 14. So today we will start from different chemical properties of group number 14. Reactions with acids. Of group number 14. Okay. Ek number holo reaction with HCl. Germanium produces Germanium produces an additional compound with HCl. Ge plus HCl বানাবো GeHCl3. Carbon generally do not react with dilute acids. Okay, but tin Sn plus HCl, it will produce SnCl2 plus H2. তোরা জানোস মনে হয় যে মেটাল যখন তুই অ্যাসিডের মধ্যে দিবি তখন এখান থেকে তোর হাইড্রোজেন উইল বি লিবারেটেড। তোরা এটা জানোস। Pb plus HCl dilute হে বানাইবো PbCl2 plus H2. তোরা এটাও জানোস যে whenever a metal is placed in acid, hydrogen will be released and the halide will be produced. এক নাম্বার এলো, দুই নাম্বার। তিন নাম্বার হলো Pb plus HCl concentrated. তো হে বানাইবো H2PbCl4। নাম লেখা রাখো, ইম্পর্টেন্ট পয়েন্ট। এটার নাম হলো গিয়ে সেটা তোমার ক্লোরো প্লাম্বাস acid. It is soluble in water. Soluble. Mike. Only one. Sir, PbCl की collection है ना? Only one. हाँ, कौन सी है? PbCl4 नहीं collection. PbCl4. এটা নাম হলো chloroplambous acid. এটা আমরা ক্লাস। Similarly, এটা হলো তোমার soluble আর এটা হলো তোমার insoluble. Similarly reaction দেখতেছি আমরা H2SO4 এর লগে। ভালো মধ্যে এই জায়গাটা ইম্পর্টেন্ট কিন্তু ভাই। Sn plus H2SO4 dilute। মনোযোগ দিয়ে শুনিস। আজকের পড়তে মনে রাখবি, যখনই তুই ডাইলিউট H2SO4 এর লগে রিঅ্যাকশন করাইবি, কোনোদিন ওই সালফার ডাইঅক্সাইড প্রোডিউস হইতো না এজ এ বাই প্রোডাক্ট। মনে রাখিস কথাটা, হ্যাঁ? whenever you react with dilute H2SO4, never sulfur dioxide will be produced. এটা মনে রাখো। তাহলে নাম হইব গিয়ে সেটা SnSO4 প্লাস বানাইবো H2। কিন্তু যে মাত্র তুই এর মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 দিবি, তখনই ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। H2SO4 যখন দিবি তুই কনসেন্ট্রেটেড, তখন মানে মনে রাখবি, শুনলো ভালো মতো মনোযোগ দিয়ে শুন। এখানে দেখ, এই যে H2SO4 আছে ডাইলিউট কন্ডিশনে, এটা হলো উইক অক্সিডাইজিং এজেন্ট, উইক অক্সিডাইজিং। কিন্তু যে মাত্র তুই কনসেন্ট্রেটেড দিবি, এটা হয়ে যাবে তোমার স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তাহলে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হলে টিনের যে এখানে অক্সিডেশন নাম্বারটা আছে, আগে আছিল +2, অখন যে অক্সিডেশন নাম্বারটা আছে এটা হলো তোমার +4। কেমন হইছে? SnSO4 হোল 2 প্লাস লগে বাইরিব সালফার ডাইঅক্সাইড, প্লাস লগে বাইরিব জল। কি তো শিখছি আমরা শিখছি যে তুমি যখন কনসেন্ট্রেটেড H2SO4 তুমি ইউজ করবা, তখন
টিনের যে অক্সিডেশন নাম্বারটা এটার নাম হলো স্টেনিক সালফেট, স্টেনিক। আর উপরটার নাম হলো স্টেনাস সালফেট। তাহলে মনে রাখতে হইব H2SO4 is an oxidizing agent, dilute H2SO4 is a mild oxidizing agent, but concentrated H2SO4 is a very strong oxidizing agent. That's why the oxidation number of tin is increased from 0 to +4 in that case, in the lower case, but in the upper case এখানে তো হইছে তোর +2। তাহলে H2SO4 dilute act as a weak oxidizing agent. Similarly, এটা মধ্যে যখন তুই HNO3 রিঅ্যাকশন দেখবি, SN plus HNO3 হে বানাবো তোমার SN NO3 হোল 2 প্লাস বানাবো অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস বানাবো জল। যখন তুমি এটা ডাইলিউট ছিল, যখন তুমি কনসেন্ট্রেটের লগে রিঅ্যাকশন করবা, কনসেন্ট্রেটেড SN plus HNO3 হে বানাবো এখানে SnNO3 হোল 2 और এখানে হাইড্রোলাইজ জল যদি থাকে কতদূর তখন বানাবো H2SnO3 নাম লেখা রাখো। এটা উপরটা তৈরি হয় না, নিচেরটা তৈরি হয়, নাম লেখা রাখো। এটার নাম হলো গিয়ে তোমার স্টেনিক অ্যাসিড, প্লাস হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড, প্লাস হলো গিয়ে সেটা তোমার জল। তাহলে এটার নাম হলো স্টেনিক অ্যাসিড। তাহলে মনে রাখতে হবে যে কনসেন্ট্রেটেড HNO3 ইউজ করলে ইয়ান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড বাইরে আইবো, আর ডাইলিউট HNO3 ইউজ করলে ইট ডিপেন্ডস আপন দ্য মেটাল কিটা তৈরি হইব, তোমার NH4NO3 তৈরি হইব নাকি NO তৈরি হইব। একটা লেজেন্ডারি एग्जांपल দেখাই এনো, এটা ক্লাসিক্যাল एग्जांपल। Pb plus HNO3 হে বানাইবো তোর এখানে Pb NO3 হোল 2 প্লাস বানাইবো নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস বানাইবো জল। পার্থক্যটা দেখিস, পার্থক্যটা দেখিস। এখানে তৈরি হইছে, এই মনোযোগ দিয়ে দেখ, এই যে পার্থক্যটা দেখ, এখানে তৈরি হইছে NO আর এখানে তৈরি হইছে NO2, ঠিক আছে। আর সরি এখানে তৈরি হইছে NH4NO3। পার্থক্যটা দেখিস, এটাও ডাইলিউট H2SO4, সরি ডাইলিউট HNO3। সবসময় মনে রাখবি, রুল মনে রাখবি, যারা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে উপরে অবস্থিত, মানে দোজ হু আর প্লেসড ইন দা মানে অ্যাবাভ হাইড্রোজেন, মানে যারা রিডিউসিং পাওয়ার ইজ হাই, মনে রাখতে হইব দে উইল লিবারেট তোমার NH4NO3 when you add dilute HNO3। কিন্তু যখনই তুমি এমন কেউ অ্যাড করবা যার তোমার রিডাকশন পাওয়ার কম, তখন মনে রাখতে হবে হ্যাঁ তৈরি করবো নাইট্রোজেন মনোক্সাইড। রুলস শুড নট বি ফরগটেন। তাহলে তোমার মুখস্থ করতে হইব, আদারওয়াইজ তোমার মুখস্থ করা লাগবে না। তাহলে আমরা দেখতেছি যে এই গ্রুপের মধ্যে প্রেজেন্ট ডিফারেন্ট মেটাল ডিফারেন্ট অ্যাসিডের লগে ডিফারেন্ট ভাবে কাজ করব। এখানে যত রিঅ্যাকশন লিখছি, আই হ্যাভ ট্রাইড টু রাইট ডাউন অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল, অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল আমি তোমরা লিখলাম এখানে, এটা মনে রাখো। আচ্ছা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে এখানে, যেটা জায়গা নাই লেখনের, তবে আমি নিচে লিখতাছি দেখো। পিবি মানে লেড প্লাস এসিটিক অ্যাসিড হে বানাইবো তোমার লেড অ্যাসিটেট, ঠিক আছে। তাহলে এই হলো তোমার ফর্মুলা। তাহলে উই হ্যাভ ডান দিস কাইন্ড অফ রিঅ্যাকশন উইথ অ্যাসিডস উইথ গ্রুপ নাম্বার 14। তাহলে গ্রুপ নাম্বার 14 এর ক্ষেত্রে অনুরাগ তোর কাছে যে ইয়েটা আছে, এই তোর কাছে যে ইয়েটা আছে, তোর যে ওপি টেন্ডনটা আছে, এটা একটু সামনে খুলে বইস, ঠিক আছে। ওকে, হ্যালো, হ্যাঁ স্যার। তুই আগে ওপি টেন্ডনটা খুলে বইস। এখানে লেড অ্যাসিটেটের ফর্মুলা বলে লিখছিলাম PbCH3 C double হোল 2। সো দিস ইজ দ্য রিঅ্যাকশন অফ অ্যাসিডস উইথ গ্রুপ নাম্বার 14। এর বাইরে জীবনে কিছু হয়তো না, আমি অনেক বেশি পড়াতেছি। PbCH3 C double হোল 2 লেড অ্যাসিটেট। আর বাকি যারা আছে তারা অর্গানিক অ্যাসিডের সাথে কোনোদিন রিঅ্যাকশন করতো না। অর্গানিক অ্যাসিড মানে যেটার মধ্যে জেনারেলি কার্বন আছে। ওকে, সো দিস আর দ্য রিঅ্যাকশনস উইথ অ্যাসিডস। Then we are going to reactions with alkali. Primarily আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের লগে রিঅ্যাকশন দেখব। একটা কথা মনে রাখবে এখানে, স্টার কার্বন does not react with
dilute and fused alkali, but rest of the elements does. Example দেখাই তোরে, silicon plus NaOH হে বানাইব Na2SiO3 প্লাস বানাইব জল, জল বানাইতো না কনসেন্ট্রেটেড দিস H2। নাম্বার 2, তুই যখন সিলিকনের জায়গাতে যখন অন্য কোনো রিয়েজেন্ট লবি, যেমন স্টিন লবি NaOH, সেম রিঅ্যাকশন বানাবো, দেখ সেম রিঅ্যাকশন Na2SNO3 প্লাস H2। আবার যখন লবি তুই দেখ পিবি, যখন লবি পিবি প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড Na2PbO3, দেখ কত সিম্পল, দেখ রিঅ্যাকশনটি সবটি রিঅ্যাকশন সেম, সবটির মধ্যে একটি কম্পাউন্ড তৈরি হইতাছে। এটার মধ্যে তৈরি হইব Na2SiO3, সোডিয়াম সিলিকেট, এটার নাম হলো সোডিয়াম স্ট্যানেট, এটার নাম হলো সোডিয়াম প্লাম্বেট। নাম তো লেখ তুই হইব, নাম তো শোনা হি হোগা, সোডিয়াম প্লাম্বেট। এটার নাম হলো সোডিয়াম স্ট্যানেট, আমার জায়গা নাই, তোমরা লেখা লেও। উপরের নাম হলো সোডিয়াম সিলিকেট। কত সিম্পল আছিল, কত সিম্পল আছিল রিঅ্যাকশন উইথ স্যার ফিউজড। মাঝখানেরটা কি তা? হ্যাঁ হ্যাঁ, মাঝখানেরটা এই, তাহলে দিস আর দ্য রিঅ্যাকশন উইথ অ্যালকালি, ঠিক আছে? এই লোকে আসেন আমরা রিঅ্যাকশনস উইথ অ্যালকালি করলাম, আর আগেটা করলাম আমরা রিঅ্যাকশনস উইথ অ্যাসিডস। এবার আমরা দেখুন, এবার আমরা এনসিআরটি যাবো। এবার আমরা এনসিআরটি তে গিয়া, এতক্ষণ আমরা একটু এনসিআরটির বাইরে পড়ছি না, এনসিআরটির মধ্যে রিঅ্যাকশনটা আছে, বাট নট অল দ্য রিঅ্যাকশনস আর প্রেজেন্ট, ঠিক আছে? আমি একটু বেশি লিখছি। এবার আমরা যেটা দেখু, আমরা দেখুন এখানে কার্বন আর সিলিকনের মধ্যে কিতা কিতা প্রপার্টির মিল আছে, কার্বন আর সিলিকনের মধ্যে কিতা কিতা ডিসিমিলারিটিস অথবা অমিল কিতা কিতা আছে। মিল দেখুন এন্ড অমিল দেখুন, সিমিলারিটিস as well as dissimilarities। প্রথমে আমরা দেখুন সিমিলারিটিস। বিটুইন কার্বন এন্ড সিলিকন, যাত্রা শুরু। 1 নাম্বার পয়েন্ট, both of them form monoxide, but silicon monoxide is unstable। বেশি দেখতাম না, অল্প কটা দেখুন, ইম্পর্টেন্টই দেখুন, ঠিক আছে? শুধু শুধু ইম্পর্টেন্টই দেখুন। নাম্বার 2, আচ্ছা, কার্বন ফর্মস অক্সালিক অ্যাসিড, দেখ এর নাম অক্সালিক অ্যাসিড, আমরা জানি। সিমিলারলি সিলিকনও বানাইবো এমন তোর SiOH, SiOH, এর নাম হলো গিয়ে সেটা তোমার সিলিকো অক্সালিক অ্যাসিড। আগে আছিল তোমার কার্বন আছিল এই জায়গাতে, দ্যাটস ওয়াই নাম ছিল তোমার অক্সালিক অ্যাসিড। ওখানে এনো অক্সালিক অ্যাসিডের কার্বনের জায়গাতে আছে সিলিকন, এর নাম হলো গিয়ে সেটা তোমার সিলিকো অক্সালিক অ্যাসিড। 3 নাম্বার পয়েন্ট, কার্বন এন্ড সিলিকন both produces or shows অ্যালোট্রপি। দুজনে অ্যালোট্রপি দেখায়। কার্বন তোমার অনেক রকমের অ্যালোট্রপ দেখায়, যেমন তোমার ক্রিস্টালাইন অ্যামারফাস, সিলিকন দেখাবো ক্রিস্টালাইন অ্যামারফাস। কার্বনের মধ্যে আমরা তোমরা ডিফারেন্ট রকমের অ্যালোট্রপি দেখতাম পারি, যেমন মনে করো ইহানো আছে ডায়মন্ড, গ্রাফাইট, ফুলেরিন। এরপরে তুমি দেখতে পারো চারকোল, ল্যাম্প ব্ল্যাক, এটসেট্রা। এটা আমরা ডিসকাস করুম, এটা এনসিআরটি তো আছে। ডায়মন্ডের স্ট্রাকচার, গ্রাফাইটের স্ট্রাকচার, ফুলেরিনের স্ট্রাকচার আমরা ডিটেইলস আজ কই দেবো মিডি, আমরা শেষ করুম মিডি। 3 নাম্বারের লগে সেটা কার্বন এন্ড সিলিকন বোথ শোজ অ্যালোট্রপি। নাম্বার 4, their oxides behaves
in a similar manner with bases. একবার সিম্পল রিঅ্যাকশন দেখ, একবার সিম্পল রিঅ্যাকশন CO2 প্লাস NaOH কি সিম্পল রিঅ্যাকশন দেখ। হে বানাইবো তোমার এখানে Na2CO3 সোডিয়াম কার্বনেট বানাইবো, SiO2 এর লগে তুই সোডিয়াম হাইড্রোক্সাইড দিবি, সেম রিঅ্যাকশন বানাইবো দেখ, Na2SiO3 sodium silicate. Okay, তাহলে these are the similarities of carbon and silicon. কিরে অনুরাগ, হেরা তোর ওপিনিয়নের মধ্যে কয়টা एग्जांपल কয়টা ইও লেখছে এই তোর স্যার হেরা 11টা লেখছে। কিটা লেখছে এখানে এই আমি যেটা লেখছি মানে কেমিক্যাল প্রপার্টির মধ্যে এরা কিটা লেখছে এটা আছে নি অক্সালিক অ্যাসিড আর সিলিকো অক্সালিক অ্যাসিড সিমিলারিটিজ এর মধ্যে ওই ফরমেশন অফ হাইড্রাইড বাকি রইছে, আর বাকি সিমিলারিটি অফ কার্বন সিলিকন ঠিক আছে তো, সিমিলারিটি অফ কার্বন সিলিকন ঠিক আছে তো, বেশি ফর্মুলা তো না, বেশি বললে তো যেটি সিলেবাসও নাই এটি আমি দেখতাম না, ঠিক আছে, আমি জাস্ট নরমালি দেখছি যেটি আমরা সিলেবাসও আছে এন্ড দে আর ইন দ্য এনসিইআরটি অলসো। তো এর মধ্যে তুই একটা পয়েন্ট পাইতি না এনসিইআরটি তে পাইতি না এই পয়েন্টটা, 2 নাম্বার পয়েন্টটা, কার্বনের অক্সালিক অ্যাসিড আর সিলিকনের সিলিকো অক্সালিক অ্যাসিড, এই সিমিলারিটি সাইডটা পড়লে যথেষ্ট তোমার। হেরার অক্সাইড কেমনভাবে বিহেভ করে, হেরা অ্যালোট্রপি দেখায়, একটা অক্সালিক অ্যাসিড আর একটা সিলিকো অক্সালিক অ্যাসিড, both of them forms monoxide but silicon monoxide is unstable in nature. এর দূরত্ব যথেষ্ট, more than enough। এই হলো আমরা সিমিলারিটিজ। এবার আমরা একটা কাজ করব, এবার যেহেতু আমরা এনসিইআরটি ঢুকছি আমরা ইডি দেখ কালামো, একটু ডায়মন্ড দেখ কালামো, গ্রাফাইট দেখ কালামো, ফুলেরিন দেখ কালামো, ইডি আমরা দেখতে হইব। ওকে, লেট আস সি। এরপর আমরা ডিসিমিলারিটিজ দেখব। প্রথমে দেব আমরা ডায়মন্ড। হেয়ার সম্পর্কে তোমরা আমি কিছু কিছু জিনিস কই। প্রথম হইলো হেয়ার এসপিজিআর। এসপিজিআর মানে স্পেসিফিক গ্র্যাভিটি। এসপিজিআর হইলো কি ছিল তোমার 3.52। একটা জিনিস মনে রাখো, এসপিজিআর এর কোনো ইউনিট নাই, এটা হলো ইউনিটলেস। ইউনিটলেস কেন, হোয়াই ইট ইজ ইউনিটলেস? এসপিজিআর মানে হইলো কি ছিল density of a substance divided by density of water। কত ফাইন ফর্মুলা দেখ। ডেনসিটি কেমনে মাপে? গ্রাম পার সিসি, নিচে কত? গ্রাম পার সিসি। তাহলে গ্রাম পার সিসি ক্যান্সেলড আউট হয়ে যাবো গা। ডেনসিটি অফ ওয়াটার আমরা 1 ধরে লই, তাহলে ডেনসিটি অফ সাবস্টেন্স ইজ ইকুয়াল টু হলো হেয়ার স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি মানে অ্যাকচুয়ালি কিছু না, এটা একটা সেপারেট টার্ম, এটা ইউজ করা হয় ডেনসিটি বোঝানোর লেগে। তো এসপিজিআর মানে হলো স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে ডায়মন্ডের এনসিইআরটি আছে কইলাম বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, ইডি কইলাম ফরদা কইলাম দরবার লাগবো, ঠিক আছে, বি কেয়ারফুল। স্পেসিফিক গ্র্যাভিটি 3.52। নাম্বার 2, the carbon atoms are arranged in a tetrahedral way। কেমনে থাকে দেওয়া? এই কার্বন, ইহানে কার্বন, ইহানে কার্বন, এরপর আবার এটা ইহানে কার্বনের লগে জোড়া লাগেন না, ইহানো কার্বন, ইহানো কার্বন, ইহানে কার্বন, এমন তর করে ভেরি ক্লোজলি প্যাকড এন্ড টাইটলি প্যাকড উইথ ইচ আদার। কিটা করব? টাইটলি প্যাকড উইথ ইচ আদার। আচ্ছা, আরেকটা জিনিস, ডায়মন্ডের ক্ষেত্রে এই যে বন্ড লেংথটা আছে, এটার নাম কি? এটার নাম হলো বন্ড লেংথ। বন্ড লেংথ যেটা আছে ইকুয়াল বন্ড লেংথ থাকবো সব সময়, মনে রাখবি। আমার যেটা মনে হয়, আই এম নট অ্যাবসলিউটলি কারেক্ট, 1.54 অ্যাংস্ট্রম মনে হয়। কেউ কাছে বই থাকলে চেক করে দেখতে পারো। ঠিক আছে, ঠিক আছে, আমার মনে হয় 1.54 অ্যাংস্ট্রম মনে রাখতে হইব। আমার সন্দেহ আছিল 1.52 না 1.54, এটা মনে রাখিস তোরা। কার্বনের বন্ড লেংথ ইজ, ডায়মন্ডের মধ্যে কার্বনের বন্ড লেংথ ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ভাই। 1.54 অ্যাংস্ট্রম। কিটা কিটা বলছি এখন পর্যন্ত আমরা দেখছি ডায়মন্ডের স্পেসিফিক গ্র্যাভিটি কত? ডেনসিটি 3.52। স্পেসিফিক গ্র্যাভিটি মানে কি? তা ডেনসিটি। কার্বন atoms are arranged in a tetrahedral very tight and closely packed with each other। বন্ড লেংথ কত? বন্ড লেংথ হলো 154 অ্যাংস্ট্রম। বন্ড লেংথ লেখা দেয়া আছে হেন।
আর টেট্রাহাইড্রাল হইলে আমরা কেমিক্যাল বন্ডিং এ কিটা পড়ছি, বন্ড অ্যাঙ্গেল হইব গিয়ে সেটা তোমার 109 ডিগ্রি 28 মিনিট। কত হইব? 109 ডিগ্রি 28 মিনিট। লিখতে হইব এখানে বন্ড অ্যাঙ্গেল is 109 ডিগ্রি 28 মিনিট। 3 নাম্বার পয়েন্ট হলো, নেক্সট পয়েন্ট হলো it does not melt. It sublimes at a temperature of 3600 ডিগ্রি সেন্টিগ্রেড। 3600 ডিগ্রি সেন্টিগ্রেডে ডায়মন্ড তোমার এখান থেকে ইভাপোরেট হয়ে যাবে, সাবলাইমস। নেক্সট পয়েন্ট হলো শাইনি হইব, কেলিগা কেলিগা শাইনি হইব। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত আছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স is, I think I am not absolutely correct, 2.5 দেখছেন রে? কত রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা? দেখালোইস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত ডায়মন্ডের। তাহলে এই গেল আমাদের হেয়ার ফিজিক্যাল প্রপার্টি। হেয়ার ফিজিক্যাল প্রপার্টি বলতে জাস্ট হেয়ার স্ট্রাকচারাল প্রপার্টি। ডায়মন্ড কেমনে থাকে এটা স্ট্রাকচারাল প্রপার্টি। তার তোর মেল্টিং পয়েন্ট নাই, তুই যখন গরম করতে থাকবি আরে এটা সাবলাইম হয়ে যাবো, ঠিক আছে, উইরা যাবো। ডাজ নট মেল্ট। ওকে, সাবলিমেশন টেম্পারেচার কত? 2.417 to 2.419। 2.4172। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত কইছে? 2.4172 2.419। থ্যাংক ইউ। এনসাইড আছে না এটা? না স্যার, গুগল তে দেখছি। গুগল, আচ্ছা। তাহলে এই লোকে সেটা ডায়মন্ডের স্ট্রাকচার। ডায়মন্ডের ঘটনা লোকে সেটা একটা জিনিস মনে রাখবি, ইট ইজ কেমিক্যালি ইনার্ট ইন নেচার। কোন কোন জায়গাতে ইউজ করা হয়? ফর দ্য জেম কোয়ালিটি, স্টোনের লেগে ইউজ করা হইব, কাটার, তারপরে তোমার অ্যাব্রেসিভ হিসেবে ইউজ করা হয়, তোমার বিভিন্ন জায়গাতে গ্লাস কাটিং এর লেগে ইউজ করা হয়, পলিশিং এর লেগে ইউজ করা হয়, ডায়মন্ডে জেম স্টোন হিসেবে ইউজ করে, ঠিক আছে। মনে রাখতে হইব আর্টিফিশিয়ালি ডায়মন্ড ক্যান অলসো বি প্রিপেয়ার্ড। জেনারেলি তোমার যে আর্ট মানে এখনের দিনে এমন হইছে, আর্টিফিশিয়াল ডায়মন্ড এন্ড জেনারেল নরমাল ডায়মন্ডের মধ্যে তুমি পার্থক্য করতে তোমার কষ্ট হইব, বিকজ আর্টিফিশিয়াল ডায়মন্ডস আর অলসো পিওর বাই দ্য মানে লেজারের দ্বারা যে প্রডিউস করা হয়। তাহলে দিস ইজ নোন অ্যাজ ডায়মন্ড। এরপর আমরা যাবো কার্বনের আরেকটা যে অ্যালোট্রোপ আছে যেটার নাম হইলো গিয়ে সেটা তোমার গ্রাফাইট। আচ্ছা, গ্রাফাইটের ক্ষেত্রে এর ইগনিশন টেম্পারেচার হলো 700 ডিগ্রি সেন্টিগ্রেড। ইগনিশন টেম্পারেচার 700 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি গ্রাফাইটের আগুন লাগাই দিলে এটা তোমার ইগনাইট হয়ে যাবে, ঠিক আছে। তো গ্রাফাইট ইজ more active form of carbon. It exhibits a hexagonal structure and layers are formed over one another. মানে লেয়ারে লেয়ারে ধর তৈরি হইব, বুঝছ না কি তা কইছি? তাহলে এমন তর শেপ হইব আর কি, মানে এমন তর শেপ হইব আর কি। বুঝছ তো? এমন তর শেপ হইব আর কি। এটা একটা প্লেন, এটা একটা প্লেন, উপরে আরেকটা লেয়ার তৈরি হইব। মনে কর এই যে এটা একটা লেয়ার, উপরে আরেকটা সেম ভাবে এমন একটা লেয়ার তৈরি হইব, ঠিক আছে। তো এই সেম ভাবে একটা লেয়ার তৈরি হইব, এরকম ভাবে লেয়ার বাই লেয়ার গ্রাফাইট তোমার প্রডিউস হয়, ঠিক আছে। তো গ্রাফাইটের এই যে লেয়ার বাই লেয়ার যে ফর্ম হয়, এই কারণে হেয়ার এটা একটু মানে ব্রিটেল নেচারের হয়। গ্রাফাইট ইজ জেনারেলি ব্রিটেল ইন নেচার, ডায়মন্ড ইজ ভেরি হার্ড ইন নেচার। তাহলে তুই লিখতে পারোস গ্রাফাইট ইজ মোর ব্রিটেল ইন নেচার, ইট ক্যান বি ব্রোকেন ইজিলি। তিন নাম্বার কথা হলো গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি।
আচ্ছা ডায়মন্ড হলে তুই সরি গ্রাফাইট তুই অনেক কেমনে বানাবি গ্রাফাইট আমরা যখন তোমার গ্রাফাইটের অ্যানোড যখন ইউজ করি যেমন মনে কর বিভিন্ন তোমার মেটালার্জিক্যাল পারপাসে মনে করো তুমি কোন জায়গাতে ইন্ডাস্ট্রিতে তুমি কোনো একটা মেটাল বানাইবা যেমন মনে করো অ্যালুমিনিয়াম বানাইবা আমরা গ্রুপ নাম্বার 13 দেখছিলাম যে অ্যালুমিনিয়াম প্রিপেয়ার করানোর সময় আমার গ্রাফাইট অ্যানোডের দরকার হয় কিটা দরকার গ্রাফাইট অ্যানোড তো গ্রাফাইট তুই কেমনে বানাবি পিওর গ্রাফাইট কেমনে বানাবি পিওর গ্রাফাইট বানানোর লেগা তোর কাজ করতে হইব এন্থ্রাসাইট লইতে হইব এটার লগে বালু মিলাইবি বালু স্যান্ড এবার হিট করবি ইলেকট্রিক্যাল ফার্নেসে লয়ে সেরা প্রথমে তৈরি হইব সিলিকন কার্বাইড টেম্পারেচার যখন আরো রাইজ করবি তখন তৈরি হইব গ্রাফাইট সিলিকন কার্বাইড ডিকম্পোজেস টু প্রোডিউস গ্রাফাইট তখন তৈরি হইব পিওর গ্রাফাইট তাহলে গ্রাফাইট আমরা প্রিপেয়ার করতাম পারি একটা জিনিস আরো মনে রাখতে হইবে এইখানে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হইব ডায়মন্ড যদি ইনার্ট হয় তারপরেও গ্রাফাইট ইজ দ্য মোস্ট স্টেবল ফর্ম অফ কার্বন তাহলে মনে রাখতে হইব কি তাই এখানে এর মোস্ট ইম্পর্টেন্ট কথা আছে একটা দো diamond is chemically inert but graphite is the most stable form thermodynamically তাহলে আমার কত হইলো গিয়ে সেটা দেখো থার্মোডাইনামিক্স কিতা কয় অ্যাকর্ডিং টু থার্মোডাইনামিক্স গ্রাফাইট ইজ দ্য মোস্ট স্টেবল ফর্ম কিন্তু আমরা দেখতেছি ডায়মন্ড ইনার্ট কিন্তু গ্রাফাইট রিঅ্যাকশনে টেক পার্ট করে দ্যাটস ওয়াই আমরা এটা কেমনে এক্সপ্লেইন করব এটা এক্সপ্লেইন করার লাগে আমার যে টার্মটা লাগবে এটার নাম হলো গিয়ে সেটা তোমার এন্ট্রপি আমি লেখা দিতেছি গ্রাফাইট ইজ থার্মোডাইনামিক্যালি স্টেবল but the entropy of graphite is very high because it is produced layer by layer classic but in diamond it is closely packed so entropy is low মানে ঘটনা শুনে লगित হইছে গ্রাফাইটের মধ্যে যেহেতু লেয়ার বাই লেয়ার ফর্ম হয় যখন তুই যে কোনো একটা লেয়ারে ধাক্কা দিবি the layer can slide over another layer easily that's why entropy is high বাট ডায়মন্ডের ক্ষেত্রে কি তুই একটা হাতুড়া দিয়া একটা ডায়মন্ডের তুই বাড়ি দিয়া দেখ তুই কি দেখবি তুই নিজেই দেখবি যে ডায়মন্ডটা হাতুড়ার মধ্যে ঢুকে যাবো গা মানে কি তা হাতুড়ার যে এই যে লোয়ার যেটা আছে এটা ডায়মন্ডের ভাঙতে পারতো না ডায়মন্ড ক্যানট বি ব্রোকেন জেনারেলি সো এটা কেন যেমন হয় this is due to the entropy lowering of entropy because ডায়মন্ডের এত so closely packed tightly packed স্ট্রাকচারাল লেগা ডায়মন্ডের যে তোমার স্টেবিলিটি আছে এক্সট্রাঅর্ডিনারি স্টেবিলিটি due to the lowering of entropy that's why thermodynamically stable graphite কিন্তু ডায়মন্ড is more inert তুই গ্রাফাইট থেকে ডায়মন্ডে কনভার্ট করতে পারবি you can convert it এই কন্ডিশনে তুমি গ্রাফাইট থেকে ডায়মন্ডে কনভার্ট করতে পারবা দিস ইজ দ্য অনলি ওয়ান এক্সাম্পল ইন দ্য হোল ইউনিভার্স যেখানে থার্মোডাইনামিক্যালি স্টেবল প্রোডাক্ট থেকে আমরা থার্মোডাইনামিক্যালি আনস্টেবল প্রোডাক্ট বানাইতেছি দিস ইজ দ্য সিঙ্গেল রিঅ্যাকশন প্রেজেন্ট ইন আওয়ার হোল কেমিস্ট্রি where you can see that graphite is thermodynamically stable but diamond is thermodynamically unstable but আমরা স্টেবল থেকে আনস্টেবল ফর্ম বানাইতেছি দেখ কত হাই প্রেসার দরকার হয় 50,000 টু 60,000 atm
টেম্পারেচার লাগে, ইও লাগে, প্রেসার লাগে, আর 1500 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করতে হবে তোরা এটা। তাহলে দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান কনভার্ট গ্রাফাইট ইনটু ডায়মন্ড। আর গ্রাফাইট যেমন ডায়মন্ডের লগে আমরা দেখছিলাম কি কোন রকমের মিনারেল অ্যাসিড, অর্গানিক অ্যাসিডের রিঅ্যাকশন নাই, বাট গ্রাফাইটের লগে দুই একটা রিঅ্যাকশন আছে এখানে। HNO3 concentrated or H2SO4 concentrated হে বানাইবো তোমার a yellow insoluble compound, যেটার নাম হইল গিয়ে সেটা তোমার গ্রাফাইটিক অ্যাসিড। মনে রাখো বা এটা এন্ট্রান্সে আয় করলাম গ্রাফাইটিক অ্যাসিড। ফর্মুলা কি জানোস তো? ফর্মুলাটা ঠিক আমি বলে আছি গা, C11H4O5 মনে হয়, ঠিক আছে? এটা লগে সেটা তোমার গ্রাফাইটিক অ্যাসিডের ফর্মুলা। এটা তুমি লেখো না, যদি কনফার্মেশন থাকে তাহলে লেখো, যদি কেউ কাছে থাকে ফর্মুলাটা গ্রাফাইটিক অ্যাসিডের তাহলে তুমি লিখবা, আদারওয়াইজ লেখো না, ঠিক আছে? আই এম নট শিওর অ্যাবাউট দিস। আরেকটা আছে তোমার গ্রাফাইটের লগে কেমনোফোরের রিঅ্যাকশনে কিটা হয়। এই লগে সেটা তোমার মিলিটিক অ্যাসিড। তাহলে দিস ইজ দ্য ফর্মুলা, দিস ইজ দ্য। আচ্ছা অনুরাগ, এনসিআরটি আছে নি রে সামনে একটা? হ্যাঁ স্যার আছে। এই গ্রাফাইটের এই ডেনসিটি কত দিছে রে, স্পেসিফিক গ্র্যাভিটি? স্যার ডেনসিটি তো 2.5। 2.5। আর ডায়মন্ডের আছে গিয়ে সেটা তোমার 3.54। তাহলে দিস ইজ, মনে রাখো তুমি, গ্রাফাইট ইজ লেস ডেন্স দেন হলো গিয়ে সেটা তোমার ডায়মন্ড। সো দিস ইজ দ্য কার্বনের দুইটা আমরা দেখে নিলাম তোমার, দুইটা দেখে নিলাম আমরা এলোট্রোপ। আরেকটা মহান এলোট্রোপ যেটা বাকি আছে এটার নাম হলো গিয়ে সেটা তোমার ফুলেরিন। এটাও দেখে লো, এটাও আমরা এনসিইআরটির মধ্যে আছে। পেজ নাম্বারটা একটু কইতে হইব, কত নাম্বার পেজও আছে এটা? 326। 326। দেবপ্রমা তোর সামনে বই আছে নি? ইয়েস অর নো? Yes, sir. পেজ নাম্বার 326 খুলো, পেজ নাম্বার 326। আমি ফুলারিন সম্পর্কে বেশি কিছু কইতাম না এখানে। দেখ এটা হইলো গিয়ে সেটা কার্বনের লেটেস্ট আবিষ্কার হইছে এমন একটা এলোট্রোপ। মানে যে সময় তোমার এই এলোট্রোপটা আবিষ্কার হইছে, দেখা গেছে যে কেমিস্ট্রি এর মধ্যে অনেক রকমের মানে অ্যাবনরমালিটি থাকতে পারে। যেমন ধরো মনে করো পেজ নাম্বার 326 এ যে স্ট্রাকচারটা দিবেন না আছে, এটা একটা সকার বল লাইক স্ট্রাকচার, ফুটবল লাইক স্ট্রাকচার হইব। এক্সাম্পলটা হইলো গিয়ে সেটা তোমার C60। তুমি দেখবা যে এই যে ফুলারিনের স্ট্রাকচারটা কেন আছে, এই স্ট্রাকচারটার মধ্যে দেখবা তুমি এখানে তোমার একটা হেক্সাগোনাল রিং আছে, 6 মেম্বার্ড রিং। তারপরে একটা এর লগে অ্যাটাচড একটা 5 মেম্বার্ড রিং আছে। মানে the rings are attached in such a way that 6 member and 5 member rings are present in alternative cases. তাহলে কার্বনের এই যে তোমার এলোট্রোপটা আছে, এটা হলো অ্যাবনরমাল এলোট্রোপ, অনেক বড় হয়, দে আর বাল্কি মলিকিউলস। এর আরেকটা বন্ধু পাওয়া গেছে কিছুদিন আগে, C70, C60, C70, large molecules having a round shape structure which have 6 membered and 5 membered carbon skeleton ring are present. আচ্ছা ওখানে তুমি ফুলেরিন কই পাবা? তুমি নেচার থেকে পাইতে পারো, নয়তো বা ফুলেরিন তুমি বানাইতে পারো। ফুলেরিন তুমি কেমনে বানাইবা? এটা ওপিটানোর মধ্যে মনে লেখাই না আছে, অনুরাগ চেক করে দিয়েছেন টেম্পারেচার ঠিক আছে নি। যখন তুমি গ্রাফাইট রে is striked with a very powerful laser, at a temperature of
10,000 ডিগ্রি সেন্টিগ্রেড, it produces তোমার ফুলেরিন। ঠিক আছে না টেম্পারেচার? একবারে পারফেক্ট। অ্যাকচুয়ালি কি জানোস নি, হেরা কি লেখছে আমি বালামত জানি। হেরা লেখছে কি দেখ, একটা গ্রাফাইটের মধ্যে তুই যখন একটা লেজার যখন তুই স্ট্রাইক করাইবি, যখন ওই লেজারটা যখন স্ট্রাইক করাবি, হাই পাওয়ারফুল বিমের যখন একটা লেজার তুই স্ট্রাইক করাবি, ওই জায়গাটার টেম্পারেচার লেজার দিলে পরে ওই জায়গার টেম্পারেচারটা বাড়বো। টিভি দেওয়াস না এই আয়রন ম্যানের মধ্যে টনি স্টার্ক লেজার দিয়ে সেটা গাড়ি গেটটা লাই মাঝখান দিয়ে পাওয়ারফুল লেজার দিলে কি তুই ওই জায়গার মধ্যে টেম্পারেচারটা বাড়বো। যে মাত্র বাড়বো টেম্পারেচার বাড়তে বাড়তে এখানে কত ডিগ্রি সেন্টিগ্রেড হইব, এখানে 10,000 ডিগ্রি সেন্টিগ্রেড হইব। তো গ্রাফাইটের যে এক্সটার্নাল লেয়ারটা আছে এটা পিলড অফ হয়ে বাইরে যাবো এখান থেকে খুললা বাইরে এসে নিজের মধ্যে ক্লোজড শেপ বানাইবো। এটা হলো তোমার ফুলেরিন। তাহলে দিস ইজ দ্য ওয়ে টু প্রডিউস দ্য ফুলেরিন। কার্বন 60 এবং কার্বন 70। আরো অনেক রকমের ফুলেরিন জানা যায়। এটাতে বাকেবল কয়, বাকেবল অর বাকমিনিস্টার ফুলেরিনও কয়। ঠিক আছে, তাহলে দিস আর দ্য এলোট্রোপ, তিনটা মহান এলোট্রোপ অফ কার্বন। ঠিক আছে, তো 2 মিনিট সময় আছে। লেট আস হ্যাভ এ ব্রেক। ব্রেকের পর আমরা দেখুন তোমার কার্বাইডস ফরুম, কার্বাইডস এর ক্লাসিফিকেশন ফরুম, প্রোডিউসার গ্যাস ফরুম, ওয়াটার গ্যাস ফরুম। কিটা আছে না রে এনসিআরটি এর মধ্যে? সিন গ্যাস, প্রোডিউসার গ্যাস, ওয়াটার গ্যাস। ও স্যার আছে। ইট মোস্ট ইম্পর্টেন্ট ভাই। ঠিক আছে, লেটস হ্যাভ এ ব্রেক অফ 5 মিনিটস। So now we'll see some gases which are generally known as তোমার gaseous fuels। ঠিক আছে, তাহলে আমরা চেক করে দেখি what is fuel। fuel হলো a substance that can give or generate some amount of heat during the combustion is known as fuel। অনেক প্রবলেম কিটা দেখো, প্রবলেম হলো ফুয়েল অনেক রকমের হতে পারে। যেমন মনে করো সলিড ফুয়েল হতে পারে, লিকুইড ফুয়েল হতে পারে, গ্যাসিয়াস ফুয়েল হতে পারে। যেমন সলিড ফুয়েল কেমন মনে করো, সলিড ফুয়েল হলো গিয়ে সেটা তোমরা যদি কেউর বাড়িতে লাকড়ি চুলা থাকে তাহলে তোমরা দেখবা যে তোমরা এই যে চুলার মধ্যে তোমরা সলিড উড তুমি ইউজ করো। ঠিক আছে, সলিড ফুয়েলের দুইটা প্রবলেম আছে। ফুয়েলের কিছু স্পেসিফিক মানে ক্যারেক্টার থাকতে লাগে। যেও মনে করো তুমি সলিড ফুয়েল, তুমি মনে করো তুমি কাঠের চুলা মানে লাকড়ির চুলার মধ্যে তুমি কাঠ জন ঢুকাও, কিতা হয় প্রবলেম? দুইটা প্রশ্ন আছে। একটা হলো গিয়ে সেটা ইট ডাজ নট বার্ন এফিশিয়েন্টলি। সলিড ফুয়েল অনেক সময় কিতা হয় এফিশিয়েন্টলি বার্ন হয় না। যেমন তুমি লাকড়ির চুলার মধ্যে যখন তুমি জ্বালাইবা তুমি দেখবা এখান থেকে ধোয়া টোয়া উঠে, অনেক দেখবা নিচে দেখবা অনেক রকমের তৈরি হয়, অ্যাশ তৈরি হয় অনেক বেশি পরিমাণে। তাহলে এ গুড ফুয়েল হ্যাজ টু কোয়ালিটিজ। একটা গুড ফুয়েলের দুইটা কোয়ালিটি থাকে, দুইটা পিওর ভালো কোয়ালিটি আছে। টু কোয়ালিটিজ অফ গুড ফুয়েল। তিনটা কোয়ালিটি কইতে পারো, আমি দুইটাই কইতাছি। এক নম্বর হলো লো অ্যাশ কন্টেন্ট, মানে কিটা ছালি কম তৈরি হইতেইব, ছালি মানে ছাই। নাম্বার 2 হলো গিয়ে সেটা তোমার লো অ্যাশ কন্টেন্ট হাই ক্যালোরিফিক ভ্যালু। এই দুইটা প্রপার্টি মনে রাখলে তুমি বুঝে যাবে গুড ফুয়েলের প্রপার্টি কিটা। লো অ্যাশ কন্টেন্ট হাই ক্যালোরিফিক ভ্যালু। ওখানে আমরা কিটা কিটা করতে পারি, আমরা এর থাকতে পারে সলিড, লিকুইড ফুয়েল থাকতে পারে আর গ্যাসিয়াস ফুয়েল থাকতে পারে। ওখানে দেখো সলিড ফুয়েলের প্রবলেম কিটা। সলিড ফুয়েলের প্রবলেম হলো ক্যালোরিফিক ভ্যালু ইট কম। কাঠ তুমি জ্বালাইবা আস্তে আস্তে জ্বলবো, এখান থেকে দেখবা তোমার ধোঁয়া তৈরি হইতেছে, কার্বন মনোক্সাইড তৈরি হইতেছে, অ্যাশ বেশি প্রডিউস হইতেছে। তাহলে সলিড ফুয়েলের অ্যাশ কন্টেন্ট বেশি, মানে এটা গুড ফুয়েল না। ক্যালোরিফিক ভ্যালু কম, এটাও গুড ফুয়েল না। লিকুইড ফুয়েলের ক্ষেত্রে কি হয় আমরা ইউজ করি, যেমন মনে করো পেট্রোল, ডিজেল, কেরোসিন এটসেট্রা।
Liquid fuels are also very good fuels. They have high calorific value and can be used in different purpose, and they have also less amount of তোমার ash content. Liquid fuel এর ash content কম। সবচেয়ে ভালো হইলো গিয়ে সেটা তোমার gaseous fuel। gaseous fuels এর মধ্যে ash content is equal to 0। তোমার এখান থেকে বাড়িতে হই না অ্যাশ, তুমি একটা কাজ করো, তুমি ঘরের মধ্যে সিলিন্ডার জ্বালাও, সিলিন্ডারের মধ্যে তুমি গিয়ে দেখো, তুমি যে সিলিন্ডার জ্বালাইতেছো এখান থেকে কোনো রকমের অ্যাশ তৈরি হইতাছে না। তাহলে gaseous fuels can be imagined as the best fuels because they have the very high calorific value and they have very low ash content। এই তিনটা প্রপার্টি আমরা দেখলাম, দুইটা প্রপার্টি তিনটা জিনিসের। তাহলে আমরা এনসিআরটি এর মধ্যে দুইটা এখানে গ্যাস আছে, একটা নাম হলো গিয়ে সেটা প্রোডিউসার গ্যাস, আরেকটা নাম হলো তোমার ওয়াটার গ্যাস। প্রোডিউসার গ্যাস মানে কিটা? এটা হলো একটা মিক্সচার অফ কার্বন মনোক্সাইড প্লাস হইব গিয়ে সেটা তোমার নাইট্রোজেন, এটা কয় প্রোডিউসার গ্যাস। ওখানে বানানো কেমনে হয়? বানানোর লেগে কিটা করবো দেখো, একটা চিত্র একটা সুন্দর করে বুঝাই দিই। মনে করো এখানে একটা তোমার ফার্নেস আছে, ফার্নেস কিটা আছে এখানে আছে ফার্নেস। এবার তুমি এখানে কার্বন আছে, কার্বন তুমি এখানে জ্বালাই রাখছো, কার্বন আছে এখানে, তুমি কার্বন জ্বালাইছো, C+O2 এখান থেকে তৈরি হইব CO2। এবার CO2 এখানে উপর দিকে উঠবো, এই যে রাইজ করতেছে, এই যে রাইজ করতেছে, CO2 রাইজ করতেছে, এই যে CO2 রাইজ করতেছে। এখানে একটা তার জালের মতো থাকে, কি এর মতো থাকে? জালের মতো। এটার নাম হলো চারকোল বেড। কিতা? এটার নাম হলো চারকোল বেড। চারকোল বেড। টেম্পারেচার কত ডিগ্রি? মোর দেন 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। কিতা হয়? মনোযোগ দিয়ে শোন, এখান থেকে কার্বন ডাই অক্সাইড বাড়িতেছে, এখানে কার্বন ডাই, চারকোল মানে কিতা? কার্বন ডাই অক্সাইডের লগে কার্বন জোড়া লাগে, CO2 প্লাস কার্বন জোড়া লাগে, জোড়া লাগলে ভগবান জিনিস বানাইবো কার্বন মনোক্সাইড, CO। তাহলে টেম্পারেচার সব সময় এখানে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকতে হইব। তাহলে মনে রাখতে হইব লো টেম্পারেচারে যদি তুমি কার্বনরে বার্ন করাও তাহলে তৈরি হইব কার্বন ডাই অক্সাইড। হাই টেম্পারেচারে যদি তুমি কার্বনরে বার্ন করাও তাহলে এইখান থেকে তৈরি হইব উইথ দ্য এক্সেস অফ কার্বন, তখন তৈরি হইব কার্বন মনোক্সাইড। এই কার্বন মনোক্সাইডের লগে নাইট্রোজেন মিলালে পরে যে রিঅ্যাকশনটা যেটা তৈরি হইব এটার নাম হলো গিয়ে সেটা তোমার প্রোডিউসার গ্যাস। প্রোডিউসার গ্যাস ইজ নট এ ভেরি গুড ফুয়েল। এটা একটা গ্যাসিয়াস, এটা একটা গ্যাসিয়াস ফুয়েল, but it is not a very good fuel due to its low calorific value। কেলিকা লো ক্যালোরিফিক ভ্যালু হইব? কার্বন মনোক্সাইড তো জ্বলে ওই, কিন্তু এখানে নাইট্রোজেন আছে যে, বিকজ nitrogen does not burn, so making it is a bad fuel, not a good fuel। ক্যালোরিফিক ভ্যালু আমার মনে নাই, যদি কেউ কাছে ক্যালোরিফিক ভ্যালু থাকে প্রোডিউসার গ্যাসের তাহলে আমার কইলে আমি খুশি হই। হোয়াট ইজ দ্য ক্যালোরিফিক ভ্যালু পার কিউবিক ফিট? আছে নি কেউর কাছে? স্যার 103 BTHU লেখছে। 103 হলো ব্রিটিশ থার্মাল ইউনিট। BTHU এটা মানে কি তা? পার কিউবিক ফুট। ব্রিটিশ গেছে গা, আমরা রেখে গেছে, বুঝছ নি? ওখান যে তুই বাড়ির মধ্যে যে দেখবি তোর সিলিন্ডার, এই যে তোর পাইপলাইন গ্যাস আয়, তারা যে মাফে কদুরা তুই গ্যাস ইউজ করছস, এটাও BTU তুই মাফে, BTHU তে। মানে কি তা? ব্রিটিশ থার্মাল ইউনিটে মাফে, কিছু না আর কি। ক্যালোরিফিক ভ্যালু মাপনের একটা ইউনিট আর কি। আমরা এটার কিলো জুলো মাপতাম হইলে অনুরাগ, বাট প্রবলেম কি জানোস নি? মানে যে গ্যাসিয়াস ফুয়েল আছে, ফুয়েল যারা আছে তারা ক্যালোরিফিক ভ্যালু মাপনের লেগা আমরা জেনারেলি ব্রিটিশ থার্মাল ইউনিট ইউজ করি, বুঝছ না? ইংরেজ গেছে গা, আমরা রেখে গেছে সবই ব্রিটিশ। তো ইংরেজ গেছে গা, আমরা রেখে গেছে ব্রিটিশ থার্মাল ইউনিট। ঠিক আছে, চিরা কক জানি কইতাছলি? স্যার এন্ট্রোলজি কি তাহলে লিখছেন? হ্যাঁ, বিকজ শর্টকাটে লিখছি আর কি, বিকজ। তাহলে এই হলো কি সেটা প্রোডিউসার গ্যাস। আমরা এনসিআরটি এর মধ্যে মনে আরেকটা গ্যাস আছে যেটার নাম হলো ওয়াটার গ্যাস। দেখো আছে নি? আছে নি ওয়াটার গ্যাস? ওয়াটার গ্যাস এটা আবার বাম্পার, CO
প্লাস হলো হাইড্রোজেন, এই যে খেলা গম্ভীর, এটার ক্যালোরিফিক ভ্যালু হাই। আমার মনে হয় 300 কাছাকাছি রে। কত রে এটা? 310। 310 BTHU পার কিউবিক ফুট বাই ফিট কিউব, ঠিক আছে, পার ফুট কিউব, ঠিক আছে। তাহলে এই লগে সেটা আমরা ওয়াটার গ্যাসের ক্যালোরিফিক ভ্যালু। ওয়াটার গ্যাস ইজ এ গুড ফুয়েল বিকজ এখানে দুটোই কম্বাইন হইব, দুটোই কম্বাসন হইব, কার্বন মনোক্সাইডও জ্বলবো, হাইড্রোজেনও জ্বলবো। তো দিস ইজ নোন এজ দা ওয়াটার গ্যাস। ক্যালোরিফিক ভ্যালু 310 ব্রিটিশ থার্মাল ইউনিট পার কিউবিক ফুট। আচ্ছা কেমনে বানায়? কেমনে বানায়? পাসিং স্টিম ওভার red hot charcoal bed। কিটা করবা তুমি? একটা মনে রাখতে হইব, the reaction is endothermic, মনে রাখতে হইব কিন্তু the reaction is endothermic, so continuous heating is necessary। কিটা হইব? তুই একটা চারকোল বেড বানাইবি, চারকোল বেড বানায় কার্বন আছে এটার মধ্যে, তুই এটা আগুন আগুন লাগাই দিবি, দিলে কি তুই এটা জ্বলবো। এবার টেম্পারেচার এখানে হাই হইব 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে, তুই এটার উপরে স্টিম ফাটাইবি। যে মাত্র স্টিম ফাটাইবি হাই প্রেসারে, তখন তো হইব গ্যাস, এখান থেকে ওয়াটার গ্যাস, CO প্লাস হইব H2, মিক্সচার ইজ রিঅ্যাকশন ভালো হইব এবং এটা একটা গুড ফুয়েল হিসেবে কাজ করব। এই হলো ওয়াটার গ্যাস। আর একটা বেশি কিছু কইতাম না, এখানে অনেক কিছু কম লাগে ইচ্ছা করলে। এরা ওপিটেন্ডনের মধ্যে অনেক কিছু লেখছে, গোবর গ্যাস, বায়োগ্যাস, চারকোল, কোল গ্যাস। আমরা লাস্ট একটা ফর্ম যেটার নাম হলো গিয়েছিল তোমার কোল গ্যাস, আর বলতাম না আমরা। এটা আরো বেটার ফুয়েল। এটার মধ্যে কিটা কিটা থাকে? কার্বন মনোক্সাইড থাকে, নাইট্রোজেন থাকে, হাইড্রোজেন থাকে, মিথেন থাকে, আর কিটা থাকে এটার মধ্যে? আর জানি কিটা কিটা থাকে এটার মধ্যে। যাই হোক, তাহলে কার্বন মনোক্সাইড, লিকুইড, গ্যাসিয়াস হাইড্রোকার্বনস, হাইড্রোজেন, মিথেন এটসেট্রা ইজ প্রেজেন্ট হিয়ার। এর ক্যালোরিফিক ভ্যালু আমার মনে হয় মোটামুটি 600 BTHU এর কাছাকাছি পার ফুট কিউব, ফুট FT, ঠিক আছে, ফুট কিউব, ঠিক আছে। তাহলে দিস ইজ দা ওয়ে টু প্রডিউস ওয়াটার গ্যাস এন্ড কোল গ্যাস। তাহলে এই হলো আমরা এনসিআরটির ওয়াটার গ্যাস আর হলো প্রোডিউসার গ্যাস। স্যার 680 ব্রিটিশ থার্মাল ইউনিট। 6 কত? যাই হোক, নিয়ার অ্যাবাউট লিখলাম আর কি ভাই। এটা ব্রেইন তো, তোরা তো হাতে মোবাইল আছে, সামনে বই আছে, আমার তো সামনে বই নেই, মোবাইল নাই, সে কারণে এটা অ্যাপ্রক্সিমেশন লিখছি আর কি, ঠিক আছে। তাহলে এই হলো আমরা ফুয়েলের কথা। ফুয়েল আমি আবার কইতাছি, ফুয়েলস আর দা ফুয়েলস ক্যান বি ক্লাসিফাইড ইনটু 3 টাইপস। এটা হলো তোমার সলিড, এটা লিকুইড, আর একটা গ্যাসিয়াস। সলিড ফুয়েলের ক্ষেত্রে কি হইব? একটা গুড ফুয়েলের দুইটা ক্যারেক্টার আছে জেনারেলি, একটা হলো লো অ্যাশ কন্টেন্ট, আর হলো হাই ক্যালোরিফিক ভ্যালু। তাহলে ক্যালোরিফিক ভ্যালু যার বেশি হইব এবং লো অ্যাশ কন্টেন্ট যার হইব, তার হইব গিয়ে সেটা তোমার বেস্ট ফুয়েল। এজ এন এক্সাম্পল, তুমি বাড়ির মধ্যে যে জ্বালাও বিউটেন, তুমি দেখো বিউটেন তুমি ঘরে জ্বালাইতেছো, এর মধ্যে থেকে কোনো রকমের কোনো প্রডিউস হতেছে না, কোনো অ্যাশ প্রডিউস হতেছে না, দেখবি কালো রঙের ধোয়া টোয়া কিচ্ছু প্রডিউস হয় না, ডেক কালা হয় না, কিচ্ছু হয় না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। একটা ফুয়েলের থেকে তোমার স্মেল বাড়ি থাকতো না, অ্যাবনক্সাস অথবা বিষাক্ত স্মেল বাড়ি থাকতো না ফুয়েল থেকে। তোমরা যদি মনে করো যে তোমরা ঘরে সিলিন্ডারের মধ্যে যেটা আছে এটা তোমার মনে করো তুমি অ্যাবনক্সাস স্মেল যদি মনে করো, তুমি যদি মনে করো যে গ্যাস সিলিন্ডার থেকে বাজে স্মেল বাইরে, তাহলে ইউ আর রং। বিউটেন ইটসেলফ ইজ নন স্মেলিং ওডারলেস সাবস্টেন্স, কোন রকমের ওডার নাই হ্যাঁ। বাট তুমি যখন লিক হইব বিউটেন, তোমার ভাই যদি গ্যাস লিক হয়, তো তুমি বুঝবে না তো যে গ্যাস লিক হইতাছে। সেই কারণে সালফারের একটা কম্পাউন্ড আছে মার্কেপটেইন, এটা ইউজ করা হয় গ্যাসের লগে, যে কারণে তোমার এখান থেকে লিকেজ হলে ইউ ক্যান ফাইন্ড আউট যে লিকেজ হইতাছে কুকিং গ্যাসের। আরেকটা যেটা আছে যেটা কয় ন্যাচারাল গ্যাস, যেটা তুমি সিএনজি হিসেবে ইউজ করো। এটার মেইন কম্পোনেন্ট হলো গিয়ে সেটা তোমার মেইন কম্পোনেন্ট হলো মিথেন আছে এটার মধ্যে, ইথেন আছে খুব কম, প্রোপেন আছে আরো খুব কম, বিউটেন আছে আরো কম, ঠিক আছে। বিউটেন 1-2% কাছাকাছি থাকে, আর এটার মধ্যে নাইট্রোজেন আছে অল্প একটু। তাহলে এটার নাম হলো গিয়ে সেটা তোমার ন্যাচারাল গ্যাস। তাহলে বোথ অফ অল অফ देम আর ইউজড অ্যাজ ফুয়েলস। সামনে আগে যাবো গা। নেক্সট কার্বাইড ফর্ম। কার্বাইড আছে নি এনসিআরটির মধ্যে?
কোন জায়গায় লেখছে নি কার্বাইড সম্পর্কে কিছু? দেখছেন কার্বাইড সম্পর্কে কোন জায়গায় কিছু আছে নি? দেখ দেখছেন বোরন কার্বাইড সিলিকন কার্বাইড সম্পর্কে কিছু লেখছে নি? কার্বাইডস আর ইম্পর্টেন্ট দেখলো আসেনি? অনুরাগ এনসিডি আছে নি রে? দেখছেন B4C লেহাই না আছে নি কোন জায়গা? বোরন কার্বাইড SiC লেহাই না আছে নি কোন জায়গা? দেখছেন সিলিকন কার্বাইড থাকলে ফরম নাইলে পড়তাম না। দেখো কারণ তো কথা সিলিকন কার্বাইড বোরন কার্বাইড ইম্পর্টেন্ট কম্পাউন্ড। কারণ তো কথা দেখছেন আসেনি বালা মধ্যে না থাকলে আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে সারে দেবো, ঠিক আছে? আর থাকে তাহলে আমরা কমপ্লিট করতে হইব। কার্বাইডস ক্যান বি ক্লাসিফাইড in 3 types. আগে শেষ করলাম চ্যাপ্টার, এটা কাহিনী শেষ। একটা হইলো গেছে তোমার আয়নিক কার্বাইড, 2 নাম্বার হলো তোমার মেটালিক অথবা তোমার এটা কয় কোভ্যালেন্ট কার্বাইড, 3 নাম্বার হলো গিয়েছিল তোমার ইন্টারস্টিশিয়াল কার্বাইড। ইন্টারস্টিশিয়াল বানান কেমনে দেখছেন? ঠিক আছে নি? ইন্টারস্টিশিয়াল কার্বাইড দেখছেন? ঠিক আছে নি স্পেলিংটা? চিরাগ স্পেলিং ঠিক আছে নি রে না ভুল আছে? ইন্টারস্টিশিয়াল ঠিক আছে। গুড। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখতে চাইরা দেবো, যদি বেশি কিছু দেখতাম না আমরা। এক্সাম্পল দেখাই দিই তোমরা আয়নিক কার্বাইডের। এরা সবসময় মনে রাখবা তোমার এস ব্লক এলিমেন্ট মানে গ্রুপ 1, গ্রুপ 2 আর গ্রুপ 3 লগে বানাইবো। আর কোয়েনেজ এলিমেন্ট যারা আছে, কোয়েনেজ এলিমেন্ট যেমন মনে করো তোমার জিঙ্ক এটসেট্রার লগেও বানাইতে পারে। তাহলে মনে রাখতে হইবা আয়নিক কার্বাইড কারা কারা হইতে পারে। এক্সাম্পল দিয়ে দিই তোমরা আমি CaC2 ক্যালসিয়াম কার্বাইড, Li2C2 লিথিয়াম কার্বাইড এটসেট্রা। কোভ্যালেন্ট কার্বাইড কাটা দুইটা মহান কার্বাইড আছে কোভ্যালেন্ট কার্বাইড, যারা এটার লাগি আমি লিখতে আসলাম। এটা একটা হলো গিয়ে সেটা B4C, এটার নাম হলো বোরন কার্বাইড। আরেকটার নাম হলো SiC, এটার নাম হলো সিলিকন কার্বাইড, এটার নাম হলো কার্বোরান্ডাম। They are the extremely hard elements or compounds present in the world. Their melting points are near about diamond. ওকে, তারা হইলো গিয়েছিল তোমার মোস্ট মানে শক্ত এলিমেন্টস, ঠিক আছে? অ্যাব্রেসিভ হিসেবে ইউজ করা হয়। বোরন কার্বাইড আর সিলিকন কার্বাইড তারা হার্ডনেস এত বেশি, মোর স্কেলে একটা 9.8 একটা 9.4 এসে 4 জায়গাতে আছে, মানে দে আর দ্য ভেরি হার্ডেস্ট সাবস্টেন্স। এটি কোন জায়গাতে ইউজ করা হয়? বোরন কার্বাইড দিয়ে সেটা তোমার ডায়মন্ডের পলিশ করানো হয়, কিংবা অন্য কোনো জায়গাতে অ্যাব্রেসিভ হিসেবে রিফ্র্যাক্টরিতে ইউজ করা হয়। রিফ্র্যাক্টরি ইউজ আছে সেটি। ইন্টারস্টিশিয়াল কার্বাইড কিটা? ইন্টারস্টিশিয়াল কার্বাইড হলো যখন when crystals of some elements are formed such as zirconium, hafnium, tungsten, etc. Carbon molecules entrapped into the cavities so that carbides are formed. Example দেখাই দিই একটা তোমরা, একটা এক্সাম্পল দেবো। WC টাংস্টেন কার্বাইড, এটা ওয়ার্ল্ডের মানে হার্ডেস্ট সাবস্টেন্স। শুনালো ওই মানে তোর ইয়েতে পাইবি, এই তোর ইয়েতে পাইবি, তোর এই অ্যামাজনে পাইবি টাংস্টেন কার্বাইডের রিং পাওয়া যায়। এটা কার ডোর ব্রেকার হিসেবে ইউজ করে। দেখ এটা একটা এমন একটা মানে তোর একটা আগে একটা পেন পাওয়া যেত, পেন, হ্যাঁ
পেনের যে সামনের যে টিপটা আছিল ওইটা টাংস্টেন কার্বাইডের তৈরি আছিল আর কি। তো দেখ এটা লঞ্চ করছিল কোন একটা কোম্পানি, লঞ্চ করানোর পরে কিটা হয়েছে দেখ, এটা দিছিল মানুষের সেফটির লিগা। কেউ গাড়ির মধ্যে কোন জায়গাতে অ্যাক্সিডেন্টে আটকায় গেল গা, তাহলে গাড়ির দরজা খুলতেছে না, হ্যাঁ বাইরিব কেমনে, টাংস্টেন কার্বাইড যে মাত্র হিট করবি লগে লগে গ্লাসটা ফাইটা যাবো, যেত পাওয়ারফুল গ্লাস হোক, দিস ইজ নান অফ ইওর বিজনেস। কিন্তু এটা ওখানে ইউজ করতে জানাস না, এটা সুরে ইউজ করে, সেই কারণে এটারে ব্যান করে দিছে, ওখানে এটারে ইউজ করা না। কেলিগা জানাস নি, বালা মানুষ থেকে সুরে বেশি ইউজ করে। যে কোনো গাড়ির গ্লাসের মধ্যে নিয়ে সেটা তুই স্ট্রাইক করাবি, দেখবি গ্লাসটা লগে লগে ভেঙে যাচ্ছে। দ্যাটস ওয়াই এটা ইউজ করা হয় না। আর টাংস্টেন কার্বাইড তুই কই পাবি? অ্যামাজনে পেয়ে নিবি, রিং পাওয়া যায় টাংস্টেন কার্বাইডের একটা, ফর দ্য সেক অফ সেফটি আইনা রাখতে রস ঘরের মধ্যে, দাম কম হয় এটির। আচ্ছা, তাহলে এই লগে আসলে আমাদের কার্বাইড সম্পর্কে আলোচনা। আচ্ছা, এবার আমরা কার্বন সম্পর্কে সব দিক কালাইছি মোটামুটি। কার্বনের অ্যালোট্রোপ দেখছি, ডায়মন্ড গ্রাফাইট, এরপরে দেখছি ফুলেরিন, দেখলাম হেয়ার ফুয়েল হিসেবে ইউজ, দেখলাম কার্বাইড দেখলাম। এবার সিলিকন সম্পর্কে কতটা জানার দরকার আছে আমরা? আচ্ছা, সিলিকন রে কই পাওয়া যাবে তুই? আচ্ছা, কার্বন রে কই পাওয়া যেতে পাওয়া যেতে পারে দেখ। কার্বনের তোমার সোর্স কিতা কিতা ইউজ হতে পারে। এমনি তো পৃথিবীর সমস্ত রকমের যে সাবস্টেন্স আছে, সমস্ত রকমের যে মানে লিভিং প্লান্ট আছে, সবটির মধ্যে লিভিং জিনিস আছে, সবটির মধ্যে কার্বন আছে। এছাড়া তুই মানে কই থেকে পাইতে পারস? ওরের থেকে MgCO3, এটার নাম হলো ম্যাগনেসাইট। CaCO3 লাইমস্টোন, CaCO3.MgCO3 ডলোমাইট, FeCO3 সিডেরাইট, এটসেট্রা মধ্যে পাইতে পারস। So carbon can be extracted from these compounds also: magnesite, calcite, dolomite, siderite. মনে রাখো ক্লাস 12 এ লাগবে এটি সবটি, ঠিক আছে? আচ্ছা, সিলিকন রে কইতে পাইবা তুমি? সিলিকন আর্থ ক্রাস্টের মধ্যে অভাব নাই, প্রচুর পরিমাণে পাওয়া যায় সিলিকন। আচ্ছা, এবার দাও সিলিকনের সাম আমরা কেমিক্যাল প্রপার্টিজ দেখুন। প্রথমে দেবো আমরা হ্যালাইডস। এটা ফরেন লেগাল হইছে কি লেখা কোশ্চেন, এটা আছে আমার এনসিইআরটি তে। এনসিইআরটির মধ্যে দেওয়া আছেন একটা পার্ট আছে নি, দেওয়া আছেন সিলিকোনস আছে নি, দেওয়া আছেন সিলিকোনস আছে নি, এনসিইআরটির মধ্যে দেওয়া আছেন সিলিকোনস অথবা সিলক্সেন্স আছে আছে ফরেন লেখা শেষ করলাম মকন, এটা ফরেনের পরে শেষ। আর এক্সট্রা পড়তাম না, বহুত পড়ছি আমরা, অনেক কিছু পড়ছি বাইরে থেকে, ঠিক আছে? তাহলে এটা ফরেনের পরে শেষ করলাম সিলিকোনস। এক্সাম্পল দেখো, কষ্ট করে দেখো, SiCl4 silicon tetrachloride can be, এই প্রশ্নটা পরীক্ষাতে আইবো, হ্যাঁ, hydrolyzed by water, but এই প্রশ্নটা পরীক্ষাতে আইবো, হ্যাঁ, CCl4 cannot be hydrolyzed। এটা আমরা এনসিইআরটির পিছনে আছে কিন্তু, হ্যাঁ মনে রাখো কিন্তু এনসিইআরটি আছে, এটা এনসিইআরটির মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একবারে তাজা প্রশ্ন, এটা পরীক্ষাতে আইবই গ্যারান্টিড। ইন টেক্সটই লেখেন না আছে কি লিখা? হ্যাঁ, ইন টেক্সটে লেখেন না আছে কি লিখা? একটা প্রশ্ন এটা, SiCl4 can be hydrolyzed by H2O but CCl4 cannot be hydrolyzed because or due to the, এই লাইনটা লেখা দিলে হইব, due to the absence of d orbitals of carbon। বাস এই দুটো লেখা সারে দেবি, বাস আর লাগতো না, যে বুঝনের বুঝা লেবো আরামসে। কারণ সিলিকনের ক্ষেত্রে ভ্যাকেন্ট d orbital আছে, সিলিকন ক্যান শো a valency of 6 but carbon can show a valency of 4। তাহলে মনে রাখতে হইব SiCl4 can be hydrolyzed by H2O but CCl4 can't be hydrolyzed, okay, because carbon does not have d orbitals। আচ্ছা, এবার সিলিকন টেট্রাক্লোরাইডে আমরা কিছু হাইড্রোলাইসিস করে দেখি, মনোযোগ দিয়ে দেখবো, আম্পার প্রশ্ন ভাই। Sir, d orbitals of kita likhchen last page কার্বন 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 দেখ ভালো মতো চা, মনোযোগ দিয়ে দেখ, শেষ হয়ে যাবো চ্যাপ্টার, একটু দেখ শেষ। জল দি মইটার মধ্যে জল দিলে কিতা বানাবো দেখ, CH3 এর জায়গা CH3, SI এর জায়গাতে SI, উপরে একটা OH, নিচে একটা OH, এখানে একটা OH,
আচ্ছা মনে করে এবার এটা তো আর একটা প্রডিউস হইতো না, ইননিউমারেবল প্রডিউস হইব। মনে করে আমি হিটিং করছি, এবার হিটিং করলে কি তুই মনোযোগ দেওয়া দেখিস, তাহলে মনোযোগ দেওয়া দেখ ও এইচ, আরেকটা মলিকুল লইলাম এখানে, এখানে মনে কর ও এইচ, নিচে মনে কর ও এইচ, এদিকে মনে কর CH3। আবার আমি আরো একটা মলিকিউল লইলাম, মনোযোগ দিয়ে দেখ CH3, ইহানো আছে SI, ইহানো আছে OH, এনসিআরটি এর মধ্যে আছে, এদিকে লিখতাছি আমি, ইহানো আছে OH, ইহানো আছে OH। আরেকটা মনে কর মলিকিউল লইলাম, বালার মধ্যে SI, CH3, উপরে একটা OH, নিচে একটা OH, সাইডে একটা OH। এবার আমি এখান থেকে জল বাইর করুম, জাস্ট আই উইল রিমুভ দ্য ওয়াটার, H2O, 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 H2O। স্ট্রাকচারের দিকে চাও, স্ট্রাকচার দিকে দেখলে মজা লাগবো। CH3 এর জায়গায় CH3, এখানে একটা SI, উপরে একটা OH, বন্ড একটা O, একটা SI, উপরে একটা OH, এখানে একটা CH3, নিচে একটা তোমার হলো একটা O, এখানে একটা SI, OH, সাইডে একটা CH3, এখানে একটা O, SI, বন্ড O, বন্ড CH3, OH। আমি আশা করি তোমরা এটা বোঝা গেছে যে এখান থেকে জল বাড়িছে, জাস্ট ওয়াটার কনডেনসেশন রিঅ্যাকশন হয়েছে। আসেনি এনসিআরটি এর মধ্যে এমন একটা স্ট্রাকচার সিলিকনের, দেখছেন আসেনি? নয়তো বা লিনিয়ার স্ট্রাকচার হইতে পারে, দেখ লিনিয়ার হ্যাঁ স্যার, হ্যাঁ লিনিয়ার। লিনিয়ার স্ট্রাকচার হইতে পারে। এটার মধ্যে মনে কর তিনটা দিছি আমি CH3 MgCl দিলে কি হইব, দেখ তিনটা হইব CH3, একটা হইব SI, আরেকটা হইব Cl। তুই এটার মধ্যে জল দে, জল দিলে কি হইব দেখ, মনোযোগ দিয়ে দেখ, একটা SI আছে, আবার হিট করছি আর কি, তিনটা CH3 এখানে, দেখ ভালো মতো। এটা ডিপেন্ড করে কয়টা সিএল থাকে এটার মধ্যে, বুঝছ তো? তৈলগেশের কাজ ডেমো নিব, ঠিক আছে? জল বের করে দিয়ে কোনো অসুবিধা নাই। H2O তাহলে স্ট্রাকচার দিয়ে খেলা, SI এর জায়গাতে SI, উপরে একটা R, এদিকে একটা R, মানে মিথাইল গ্রুপ O, SI, এখানে একটা R, এখানে একটা R, এখানে একটা R। তাহলে সিলোক্সেন ক হয় এটারে, আর ক হয় সিলিকোনস। সিলিকোনস এর ইউজ কোন জায়গাতে ইউজ করা হয় একটু লেখা রাখ খাতাতে, কই দিতেছি। শেষ হয়ে গেছে চ্যাপ্টার, এনসিইআরটি এর এক্সারসাইজ সবটা হোমওয়ার্ক। আচ্ছা আগে ইও লেখ, সিলিকনের কিছু প্রপার্টি লেখা রাখ কইতাছি। প্রথম কথা হইলো, এক নাম্বার হইলো সিলিকনস আর inert in nature towards water, but in presence of UV light it undergo reactions. Uses এর মধ্যে লেখ এক নাম্বার পয়েন্ট, they are used for plastic surgery, most important, plastic surgery, or to produce body implants, full stop. Number 2, the soles of the shoes of the astronauts, jutar sole, the soles of the shoes of the astronauts are made by using silicones. Number 3, sometimes it is used to protect some chemicals. এখানে একটা স্টার দিয়ে সেটা একটা শর্ট নোট লেখা রাখ। Sir, it is used to. হ্যাঁ কিতা বলছিস চিরাগ? Sir, sometimes it is used. এরপরে কি তা কইছেন? To protect some chemicals. এখানে স্টার দিয়ে একটা পয়েন্ট লেখ। সোডিয়াম সিলিকেট Na2SiO3 is used to protect
some unstable reagents by adding liquid sodium silicate in them. When allowed to stand for a while or 24 hours, different color tubes appears. This is known as the chemical garden. Full stop. End over. তো আমরা গ্রুপ নাম্বার 13 আর 14 আমি 7 দিন লাগায় পড়াইছি। সো দিস ইজ মানে আমি অনেক বেশি পড়াইছি। তো ইউ ক্যান গো থ্রু দা কপি এন্ড দা ভিডিওস। তাহলে এরপরে তুমি কি করবা, আমরা এনসিইআরটি এর যে পিছনের এক্সারসাইজটা আছে অ্যাজ ওয়েল অ্যাজ প্রিভিয়াস ইয়ার নিটের কোশ্চেন তোমরা সলভ করবা। আমি আশা করি কোনো কোশ্চেনে তোমরা আটকানোর কথা না, ঠিক আছে? তাহলে আজকের লেগে আমরা সমাপ্ত করে দেবো, আগামী দিন নতুন চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? নতুন চ্যাপ্টারের মধ্যে আমরা মনো স্টেটস অফ ম্যাটার কিংবা কেমিক্যাল থার্মোডাইনামিক্স আমরা শুরু করতাম। স্যার স্টেটস অফ ম্যাটার পরীক্ষা আছে, তো স্টেটস অফ ম্যাটার থাকলে স্টেটস অফ ম্যাটার শুরু করব, কোনো অসুবিধা নাই। থ্যাংক ইউ। আচ্ছা এক্সট্রা দেবো না, একটা আগে দিন গেল এরপরে দেবো, ঠিক আছে? ওকে, হ্যাভ আ নাইস ডে।